আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এর এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সেখানে নিজ নিজ বিষয়ের উপর রুটিন মাফিক ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইক পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নেতৃত্বে এবং তার নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং সেই ক্লাসের বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর একটি বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ, এই প্রবন্ধটি আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আমরা আজকে উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি পড়ব। তাহলে তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। খুবই আমাদের বইয়ের খুবই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খুবই চমৎকার একটি প্রবন্ধ, উপেক্ষিত শক্তির উদ্বোধন। এই প্রবন্ধটি দ্বারা রাইটার আসলে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টি আমরা এখন ধারাবাহিকভাবে জানবো এবং প্রবন্ধটি খুব মনোযোগ সহকারে আমরা শুনবো। ঠিক আছে? তো মহান কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানেন না এমন খুব কমই বাংলাদেশের লোক আছে, কারণ তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে আমরা মোটামুটি আসলে সবাই জানি। কাজী নজরুল ইসলাম উনি আসলে একজন জাত কবি, অর্থাৎ কোনো আর্টিফিশিয়ালিটি নাই তার মধ্যে। তিনি একেবারেই কৃত্রিম একজন, কৃত্রিমতা বর্জিত একজন কবি। কারণটা হচ্ছে তিনি এক হাতে যেরকম শ্যামা সঙ্গীত লিখতেন, অর্থাৎ দুর্গা নিয়ে বা হিন্দু ধর্মের গান লিখতেন, ঠিক একই হাতে তিনি গজলও লিখতেন ইসলাম ধর্মের। একই হাতে তিনি প্রেমের কবিতা লিখতেন, ঠিক ওই একই হাতে তিনি আবার কি করতেন, তিনি স্যার দরকারটা কি ছিল মুসলমান হইয়া হিন্দুরার কবিতা লেখা? সেটা আমাদের কোনো ব্যাপার ছিল না, কিন্তু সে একই পাশে আমাদের দোনোটাই লিখতে পারতেন। অর্থাৎ তার ভিতরে একটা জাতিগত, একটা জাতগত ভাবে, স্বভাবগত ভাবে তিনি একজন কবি ছিলেন। এমনও দেখা গেছে যে তার অনেক অসংখ্য কবিতা যেটা বিভিন্ন মানুষ তাদের নিজেদের নাম বলে চালিয়ে দিয়েছে। অর্থাৎ নজরুল যখন তাদের কাছে যেত, বলতো যে হ্যাঁ দাদা আপনি একটু পান খান, একটা আমাকে একটু একটা কবিতা লিখে দেন। তো তিনি ওখানে পান খেতে খেতে একটা কবিতা লিখে দিত। পরবর্তীতে দেখা গেছে ওটা তারা তারা নিজেদের নামে সেগুলোকে ছাপিয়ে নিত। এবং ছোটবেলা থেকে তিনি খুবই সংগ্রামের সাথে তার জীবনটাকে তিনি লিড করেছেন। বাবা মারা যাওয়ার কারণে সংসারের হাল ধরতে হয়েছে এবং তিনি অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। তো আমরা কাজী নজরুল ইসলামের একটা বড় এই উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধে একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমাদের জাতীয় কবি থাকা হিসেবে, জানি না এই ভুলটা কিভাবে হলো বাংলা বইয়ের মধ্যে, তবে আশা করি এটা খুব শীঘ্রই এটা ভুলটা সংশোধন হবে। সেটা হচ্ছে তার জন্ম তারিখে। যদিও আমাদের এখানে তার জন্ম তারিখ আছে, কিন্তু আমার তার জন্ম তারিখ হচ্ছে কাজী নজরুল ইসলাম 11। কিন্তু স্যার আমি তখন না আরো কয়েকটা বইও স্যার 24শে মে দেখছিলাম, না মানে না আমাদের আগের একটা পাঠ্য বই মনে হয়। না, এটাতে 25শে মে হবে। কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 সালে। আমি তোমাকে কাজী নজরুল ইসলামের যে বইগুলো আছে সেখান থেকে আমি তোমাকে দিব পরবর্তী। কাজী নজরুল ইসলাম তিনি 11ই জ্যৈষ্ঠ 1306 সালে 25শে মে 1899 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। লেটো গান হচ্ছে এক প্রকার গ্রামীণ গান, যেখানে ওই তারা সেখানে ঘুরে ঘুরে গিয়ে গান গায়, ছোট লেটো গান এগুলোকে বলে। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার হরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1971 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়।
বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তবে হ্যাঁ, তার প্রবন্ধগুলো একটু জটিল হয়, একটু কাঠখোট্টা হয়, অনেকে এটা বুঝতে পারে না। কিন্তু যদি বুঝতে পারে তাহলে প্রবন্ধগুলো এক একটা একটা মাইলস ফলক, এগুলো খুবই চমৎকার। তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 40 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারিয়ে ফেলেন, কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় 1972 সালে এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দল এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া মনে করো তার বিভিন্ন উপন্যাস আছে, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যু খোদা, এই উপন্যাসটা সবচেয়ে ভালো, বিশেষ করে আমার এই উপন্যাসটা খুবই ফেভারিট। কুহেলিকা ইত্যাদি তার রচিত গল্প উপন্যাস, এখানে সব গল্প এবং উপন্যাস মিলিয়ে আছে। যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজমন্দির জবানবন্দি এগুলো তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। 29 আগস্ট 1976 সালে কবি ঢাকায় পিজি হাসপাতালে, বর্তমান নাম যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। তাহলে এই ছিল তার লেখক পরিচিতিটা, অর্থাৎ লেখক পরিচিতিটা আমাদেরকে এটা মনেই রাখতে হবে, কারণ তিনি আমাদের জাতীয় কবি এবং তার থেকে প্রশ্ন আমাদের অবশ্যই অবশ্যই থাকবে। অর্থাৎ এটা যদি আমরা স্কিপ করে যাই তাহলে এটা আমাদেরই ক্ষতি। তাই এনি হাউ এটার প্রত্যেকটা লাইনই আমাকে মনে রাখতে হবে। তো উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে নামটা দেখেই বোঝা যাচ্ছে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এখানে উপেক্ষিত বলতে যাদেরকে আমরা অবহেলা করে আসছি, এড়িয়ে চলি, তাদেরকে জাগ্রত করার কথা কবি প্রাবন্ধিক বলছেন, যে যাদেরকে তোমরা অবজ্ঞা করছো তাদেরকে তোমরা জাগ্রত করো। তো তিনি খুব প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটা লাইন দিয়ে তিনি প্রবন্ধটা শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ বলেছিলেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। অর্থাৎ তুমি যাদেরকে অপমান করছো, অবহেলা করছো, তোমাকেও তাদের মতো অপমান অপর্যস্ত হতে হবে, তাদের থেকে কম না বরঞ্চ বেশি হতে হবে। তাহলে অর্থাৎ আমরা আমাদের সমাজে কাদেরকে অবহেলা করি? আমরা আমাদের সমাজের যে একটা গরিব, অর্থ নাই, টাকা পয়সা নাই, তাদেরকেই আমরা অবহেলা করে থাকি। আমাদের এই বাংলাদেশে আমরা যদি 16 কোটি মানুষ হয়ে থাকি, তাহলে 16 কোটি মানুষের মধ্যে আমরা শিক্ষিত বা আমরা বিভিন্ন ফেসবুক ইন্টারনেট ব্যবহার করি, আমরা আধুনিক শিক্ষা শিক্ষিত, উচ্চ শিক্ষা শিক্ষিত, এরকম মানুষের সংখ্যা আমাদের কতই হবে? প্রায় 1 কোটির মতোই হবে, এর বেশি না, বা 2 কোটি। কিন্তু এত কম? হ্যাঁ, এরকমই হবে, এর বেশি বা সর্বোচ্চ 3 কোটি। কারণ এখানে শিশু, বৃদ্ধ অনেক লোকেরাই আছে, গ্রাম শহরে এরকম মিলে প্রায় 1-2-3 কোটি হবে, এর বেশি হবে না। তো এখানে দেখা যায় আমাদের এই 1-2-3 কোটি মানুষটা হচ্ছে একটা লঘু মানুষ, মানে সংখ্যা লঘু মানুষ, অল্প মানুষ। কিন্তু আমাদের যে বাকি সংখ্যাগুরু মানুষরা, এরা কিন্তু এই আমাদের তথাকথিত মানুষ যাদেরকে নাম দিয়েছে ছোট লোক, অশিক্ষিত, এই লোকগুলাই হচ্ছে বেশি। আমরা জানি যে একটা রাষ্ট্রের সব লোকের অংশগ্রহণ ছাড়া একটা রাষ্ট্র কখনোই উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে না। তো আমাদের রাষ্ট্রটাও উন্নতি এই কারণে হচ্ছে না, সেটার কারণটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র আমাদের এই বিরাট সংখ্যক লোকদেরকে জাস্ট শুধুমাত্র তাদের টাকা নাই বলে, গরিব খেতাব দিয়ে, ছোট লোক বলে তাদেরকে দিনের পর দিন আমরা অবহেলা করে আসছি। এই কারণে আমাদের দেশ উন্নত হতে পারছে না। তো তিনি বলছেন যে আমাদের দেশে মোট যেই আমাদের উপর যে 16 আনা যে কাজ আছে বা শক্তি আছে, সেই 16 আনা শক্তির মধ্যে 10 আনা শক্তি তো এই উপেক্ষিত লোকদের উপর নির্ভর করে। অর্থাৎ বড় বড় যত কাজ আছে, যত কষ্টের কাজ আছে, এগুলো কিন্তু কোনো ধনী সমাজ করে না, এই সবগুলাই সেই গরিব লোকেরাই করে থাকে।
আমাদের আভিজাত তো আমরা যারা একটু তথাকথিত শিক্ষিত, আমরা যারা বুঝতে পারি যে আমাদের এইটা দরকার ওইটা দরকার, এটা আমরা বুঝি, ভাবি, পরিকল্পনা করি, কিন্তু কাজের বাস্তবায়নে কিন্তু আমরা হাত দিই না। আমরা কিন্তু সেই কাজটা নিজেরা গিয়ে করতে পারি না। সেগুলোর জন্য আমাদের এই বিরাট সংখ্যক লোকদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকতে হয়। তো এই লোকদেরকে আমরা অবহেলা করি, এবং এই অবহেলার কারণে তারা আমাদের সমাজে কোনো উন্নয়নে অগ্রসর হয় না। এটার কারণটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা মনে করি, বা আমাদের বাবা মাও বলে, ছেলের সাথে মিশবে না, রিক্সাওয়ালার ছেলের সাথে মিশবে না। এটার কারণটা হচ্ছে যে তারা বড় হলে তারা হয় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে, অথবা তারা ছিনতাই করে, তারা খুন করে, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি কেন তারা এরকম কাজে লিপ্ত হয়। কেন কেউ তো জন্ম থেকেই সন্ত্রাসী হয়ে পৃথিবীতে আসে না। তারা কেন অধিকাংশ বস্তিতে থাকা বা রিক্সা চালকের ছেলেরা বা অন্যান্য নিম্নবিত্ত নিম্ন পেশাজীবীদের ছেলেরা কেন তারা খারাপের দিকে অগ্রসর হয়, সেটার একটা মূলত কারণ হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের অবহেলা। অর্থাৎ আমরা ছোটবেলা থেকেই তাদেরকে এতটাই অবহেলা করি যে তারাও যে আমাদের মতো মানুষ, এই পরিচয়টা আমরা তাদেরকে দিতে চাই না। তাদেরকে আমরা আমাদের সমাজ থেকে আলাদা করতে করতে, অর্থাৎ তাদেরকে আমরা মানুষের পর্যায়েও রাখি না। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাকে বলতে পারি, যে উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমরা যখন কোনো চায়ের দোকানে চা খেতে যাই, তো সেখানে আমরা যখন দেখি যে চা খাচ্ছি, কথা বলছি, চা খাওয়ার সময় যদি হঠাৎ করে একটা রিক্সা চালক আসে, তার রিক্সা চালাতে গিয়ে প্রচুর ঘাম বেরোচ্ছে শরীর দিয়ে, বা তার জামা কাপড়টা কিছুটা নোংরা, তো সে যদি আসে, এসে সেও চায়ের দোকানে চা খেতে এসেছে, সে এসে কি করলো, আমাদের পাশে বসলো। তো সে যদি আমাদের পাশে একটু দূরত্ব বজায় বসে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকে না, আমরা আমাদের মতো চা খেয়ে চলে আসি। কিন্তু অনেক সময় দেখা গেছে জায়গা নাই, বেঞ্চ একটা বা দুইটা, সেখানে গাদাগাদি করে বা একটু গা ঘেঁষাঘেঁষি করে বসতে হয়। তখন যদি ওই রিক্সাওয়ালা আমাদের পাশে বসে, আমরা সাথে সাথে তাৎক্ষণিকভাবে সেখান থেকে উঠে যাই, অর্থাৎ তার সাথে আমরা বসতে পারবো না। ঠিক একই সময় একই অবস্থায়, ধরো আমরা কয়েকজন বন্ধুরা স্কুল শেষে বা কলেজ শেষে আমরা গিয়েছি চা খেতে। তো একইভাবে আমরা বন্ধুরা, এটা খুবই কমন একটা ব্যাপার যে আমরা সবাই গা ঘেঁষাঘেঁষি করে বসি। তো দেখা গেছে আমার একটা বন্ধু, তার গায়ে ওই কালার চেয়েও বেশি ঘাম, কিন্তু তারপরও তার পাশে গা ঘেঁষাঘেঁষি করে বসতে আমার কোনো আপত্তি নেই, কারণ সেও আমার মতো সমাজে টাকা পয়সাওয়ালা একটা মধ্যবিত্ত ঘরের হোক বা যাই হোক নিম্নবিত্ত ঘরের সে নয়, সে আমার মতো আমারই সমাজের একটা অংশ, আমি তাকে মনে করি। কিন্তু সেম একটা রিক্সাওয়ালা, তার গায়ে যদি একটু তার থেকে কম ঘামও থাকে, আমি তার পাশে বা তার গায়ের সাথে গা ঘেঁষিয়ে বসার মতো মানসিকতা আমি রাখি না, সাথে সাথে উঠে যাই। অথচ আমরা এটা চিন্তা করি না যে লোকটা তো সেখানে আছে, সে কি মনে করবে, তার কেমন অনুভূতি হবে যে তার সাথে আমরা এরকম করছি। এটা তো মানে পুরোপুরি তার মনের ভাবটাকে আমরা ভাবতে পারি না। তো তারাও মনে করে যে না, আমরা তো এই সমাজের কোনো মানুষই না, আমরা একেবারে নিচু শ্রেণীর। তো যার কারণে তাদের মধ্যে একটা অনুশোচনা বোধ জাগ্রত হয়, একটা ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভের কারণে তারা যখন মনে করো রাত্রে ছিনতাই করে, তখন তাদের মাথায় এটা আসে না যে কার কার বুকে ছুরি ধরেছি, কাকে আমি কার জীবন আমি ছিনতাই করছি, কার কাছে আমি মাদক দ্রব্য বিক্রি করে, এরকম চিন্তা ভাবনা তাদের কারো মাথায় কখনোই আসে না। সেটার কারণটা হচ্ছে যে তারা সমাজ থেকে এতটা অবহেলা অবজ্ঞার শিকার হয়, তারা এটা ভুলেই যায় যে তারাও কোনো মানুষ, তাই তাদের মধ্যে মানবতার কোনো কিছুই অবশিষ্ট থাকে না, যার কারণে তারা এই ধরনের খারাপ কাজগুলোতে লিপ্ত হতে বাধ্য হয়। কিন্তু আমরা তো ভদ্র সম্প্রদায়, আমাদেরকে বলা হয় ভালো ভালো ছেলেদের সাথে মিশো, তাহলে তুমি ভালো হবা। ঠিক আছে, তাহলে আমরা এই 10টা ভালো ছেলে মিলে যদি একটা খারাপ বস্তির ছেলেকে যদি আমরা ভালো করতে পারি, সেটা আমাদের ক্রেডিট। আমরা যদি তাদের সাথে মিশে, তাদের সাথে খেলে, তাদেরকে ভালো করি, তাহলে দিন শেষে তারা যখন সন্ধ্যায় ছুরি ধরবে বা আমাদের কাছে মাদক দ্রব্য বিক্রি করবে, তখন তারা চিন্তা করবে, অ্যাটলিস্ট তারা তাদের বিবেকটা খাটাবে যে আমি কার কাছে, কার বুকে আমি ছুরি ধরেছি, এটা আমারই বন্ধু, বা আমি কার কাছে মাদক দ্রব্য বিক্রি করছি, এটা আমারই বন্ধু যার সাথে আমি খেলাধুলা করি। কিন্তু আমরা সেটা না করে আমরা কখনো একটা বস্তির ছেলের সাথে আমরা খেলবো না, মিশবো না, এমনকি কথা পর্যন্ত বলবো না। আমরা তাদেরকে একটা আলাদা নিকৃষ্ট জীব হিসেবে আমরা মনে করি, অর্থাৎ তাকে আমরা মানুষের পর্যায়ে রাখি না, যে তারা একদম মানুষের বাইরে চলে গেছে। এবং এমনও একটা অবস্থা যে মনে করো
চার দোকানে গেলে সেখানে অনেক মানুষ, বিভিন্ন জন যে পেশার মানুষরা আসে, তারা চা খায়। তো দেখা গেছে আমরা বন্ধুরা যখন চা খাই, বিশেষ করে স্কুলের বন্ধুরা, আর দেখা গেছে চায়ের টাকা নাই, আমরা বন্ধুরা 10 জন, আমরা বলে এই 5টা চা দেন, অর্ধেক অর্ধেক করে আমরা খেয়ে নিব। তখন আমার বন্ধু অর্ধেক খেলো, খেয়ে আমাকে দিল, আমি তার মুখেরটাই খেয়ে ফেললাম। এটা খুবই কমন একটা থিং। কিন্তু দেখা গেছে যখন একটা রিক্সাওয়ালা চা খায়, তো তার খাওয়া শেষে যখন সে কাপটা জমা দেয়, তো অন্যান্য লোকদের চা খাওয়ার শেষে যেমন সেরকম ওই লোকটা চাওয়ালা সে গরম পানি দিয়ে গ্লাসটা ধুয়ে যখন আমাদেরকে চা দিতে বলে, তখন আমরা বলি যে একটু দাঁড়ান, গ্লাসটা আরো পরিষ্কার করেন। তো সে যদি আমাদের, সে তো বলে যে ভাই গরম পানি দিয়ে তো আমরা পরিষ্কার করলাম, একদম। আমরা বলি যে না ভাই আপনি আরেকবার পরিষ্কার করেন। অর্থাৎ মুখে দিয়েছে, আমি তো এটা মুখে দিতে পারি না। সে না সত্ত্বেও তারা কি করে, সে নিজে নিয়ে গিয়ে নিজের হাতে এটাকে পরিষ্কার করে। বিশেষ করে চা রিক্সাওয়ালাটা যেখান দিয়ে চুমুক লাগিয়েছে সেই জায়গাটা বারবার ধোয়, এরপরে বলে ঠিক আছে মামা আপনি চা দেন। অথচ আমরা এটা চিন্তা করি না যে ওই রিক্সাওয়ালাটা তখন সামনেই দাঁড়িয়ে আছে। তো ওই রিক্সাওয়ালাটার মনে কতটা কষ্ট, কতটা ক্ষোভ পেতে পারে যে সেও একটা মানুষ, তাকে আমরা মানুষের পর্যা থেকেই বের করে দিচ্ছি। আমরা আমাদের বন্ধুদের মুখে চা খেতে পারি কারণ তারা আমাদের সমভুক্ত, আমরা তাদেরকে আমাদের সমাজে জায়গা দিয়েছি যে আমরা এক সমাজভুক্ত। কিন্তু আমরা একটা রিক্সাওয়ালা, একটা গরিব লোকের সাথে আমরা সেটা শেয়ার করতে পারবো না। কারণ কেননা আমরা সমাজ থেকে তাদেরকে আগেই আমরা বাদ দিয়ে দিচ্ছি যে তোমরা আমাদের সমাজের কোনো লোক নও। তো এই যে আমরা এদেরকে উপেক্ষা করে আসছি, এই উপেক্ষার কারণে এই মানুষগুলা দিন দিন খারাপ পথে চলে যায়, তারা তারা সমাজ থেকে আলাদা হয়ে যায়। সমাজে বিভিন্ন কিছু কর্মকাণ্ড, খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হলো, তাদের মানবিকতায়, মনের মধ্যে, বিবেকের মধ্যে একটু তারা দেয় না। কারণ তারা সমাজ থেকে এতটা হেয় অবজ্ঞা পেয়ে বড় হয় যে তারা একেবারেই মানুষ মনুষ্যত্ব ভুলে যায়। কারণ তারা মনে করে যে এটা তো আমাকে মানুষই মনে করে না, তাহলে আমি কেন মানুষের মতো আচরণ করব? আমিও মানুষ না, আমিও এদের সাথে পশুর মতো আচরণ করব, যেহেতু তারা আমাকে পশুর পর্যায়ে নিয়ে যায়। তো এই মানুষগুলাকে এইভাবে যদি হয়, তাহলে সমাজের উন্নয়নের কথা, দেশের উন্নয়নের কথা ভাবা, সেটা তো আকাশে অট্টালিকা বা আকাশে একটা বাড়ি নির্মাণ করার মতো একটা দুঃস্বপ্ন। কারণ একটা রাষ্ট্র গঠিত হয় তার সকল জনসংখ্যাকে নিয়ে, তার দেশের সকল লোকদের নিয়ে। কিন্তু আমরা শিক্ষিত মোটের সংখ্যালঘু কয়েকজন শিক্ষিত, আমরা এত বিশাল সংখ্যক আমাদের যে লোক শক্তি, দক্ষ শ্রমিক শক্তি বা জনবল আছে, তাদেরকে আমরা হেয় অবহেলা করে আসছি। এই কারণে আমাদের দেশে কোনো উন্নতি হচ্ছে না। কারণ সকলের মিলন ছাড়া, সকলের মিলিত সহযোগিতা ছাড়া একটা দেশ বা একটা রাষ্ট্র কখনোই বেড়ে উঠতে পারেন না। এরপরে প্রাবন্ধিক এখানে একজন মহান ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন অন্য কেউ নয়, ভারতের মহাত্মা গান্ধী। বলেছিলেন যে একবার ভেবে দেখুন, ভারতের মহাত্মা গান্ধী তিনি ভারতে কি অসাধ্য সাধন করেছিলেন। অসাধ্য সাধন বলতে কি, তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়েছে, সেই আন্দোলনে যদি একা মুসলমান যেত বা একা হিন্দু যেত, তো সেই আন্দোলনটা সফল হতো না। তিনি যখন ডাক দিয়েছেন তখন হিন্দু মুসলমান, ধনী গরিব, দেখা গেছে একটা 5 তলা বাড়ির মালিক তিনিও গিয়েছেন যে না আমাকে মহাত্মা গান্ধী ডেকেছেন, আমি যাবো। আবার দেখা গেছে একজন কৃষক, যার মনে করো পা পর্যন্ত লুঙ্গি, পা পর্যন্ত সবকিছু হাতে টাতে কাদায় ভরা, সেও চলে গেছেন সেই ডাকে। এবং সবাই মিলে তো ঐক্যবদ্ধ ভাবে সংগ্রামটা করেছে এবং সেই সংগ্রামে তারা সফল হতে পেরেছে এবং তারা তাদের কাজটা সহজে আদায় করে নিয়েছে। তো তখন ওই হিন্দু মুসলমান বলো বা উচ্চ ধনী গরিব, তারা তখন তারা ভাবে নাই যে না আমি এই গরিব লোকের সাথে কেন যাব, আমি একজন 5 তলা বাড়ির মালিক, আমি চাষার সাথে কেন যাব, তারা সেটা ভাবে নাই। তা গরিব সবাই মিলিত ভাবে অংশগ্রহণ করেছিল, মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়েছিল। কেন ডাকে সাড়া দিয়েছিল? কারণ মহাত্মা গান্ধী ছিলেনই এমন, তিনি ধনী গরিব উঁচু নিচু কাউকে ভেদাভেদ করতেন না, সবাইকে ভাই বলতেন, সবাইকে বুকে জড়িয়ে ধরে নিতেন। তো এরকম এই যে তিনি সবাইকে একই পাল্লায় মাপতেন, যার কারণে যখনই দেশের মধ্যে কোনো কাজের প্রয়োজন পড়েছে, কোনো আন্দোলনের ডাক পড়েছে, তিনি ডাক দিয়েছেন, সবাই তার ডাকে সাড়া দিয়েছে, যার কারণে এত বড় একটা অসাধ্য কাজ ব্রিটিশ শাসনটা তিনি অবসান করতে সক্ষম হয়েছিলেন। তো আমাদের যে আজকের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশেও আমরা উপেক্ষিত করতে পারছি না। অর্থাৎ এই যে বিরাট সংখ্যক মানুষ যাদেরকে আমরা অবহেলা করে জাস্ট
তাদের টাকা নেই বলে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দিচ্ছে, এমনকি তাদেরকে মানুষের পর্যায়ে রাখছি না। এই মানুষগুলার অথচ এই মানুষগুলা যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ পরিশ্রম তো আমরা পারবো না। তো তারা এত বড় পরিশ্রম কেন করতে পারে? কারণ তাদের একটা কাচের ন্যায় একটা স্বচ্ছ হৃদয় আছে, একটা উদার মন আছে, এমনকি তাদের গায়ে অনেক শক্তিও আছে। তো এই কারণে তারা এই কাজগুলো, এই মহৎ কাজগুলো করতে পারে, কিন্তু আমরা তাদেরকে যথাযথ মর্যাদা দিই না। তো আমাদের এটা ভুলে গেলে হবে না যে পীড়ন দিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ পরের জন্য যদি গর্ত খুঁড়ো, সেই গর্তে একদিন তোমাকেই পড়তে হবে। তুমি যদি এই মানুষগুলোকে মূল্য না দাও, তুমি নিজে একাই যদি বলো সমাজ উন্নয়ন হবে, কখনোই তোমার সমাজ উন্নয়ন হবে না। আলটিমেটলি সমাজ উন্নয়ন না হলে ওই মানুষগুলো যেমন বিপদে পড়বে, তুমিও তেমন এক না একটা সময় তোমাকেও তোমার বিপদে পড়তে হবে। তো এই জন্য তিনি বলছেন যে, কবি বলছেন যে আজকে আমরা বোধনবাসীতে সুখ দিই। বোধনবাসী মানে মানুষের বোধ জাগিয়ে তোলার বাসী, অর্থাৎ যেটার মাধ্যমে তোমার মনুষ্যত্ব বিবেকটা বাড়বে। তুমি যাতে এই উপেক্ষিত শক্তির উদ্বোধন পড়ে আমাদের সেই তথাকথিত সম্প্রদায়ের যে আমাদের দেশের উন্নয়নে তাদের বিশাল বড় অবদান, সেই জিনিসটা যাতে তোমরা উপলব্ধি করতে পারো। আজ থেকে সকল মানুষকে মানুষ হিসেবে, মানুষের পরিচয়, সৃষ্টিকর্তার কাছে সবাই মানুষ, কোনো ভেদাভেদ নাই। সে মানুষের পরিচয় তাকে যাতে মূল্যায়ন করতে পারো, তাকে যদি মূল্যায়ন করো, তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, আমাদের সকলের মঙ্গল হবে। সেখানে কোনো ভেদাভেদ নাই। আমেরিকার মধ্যে যে নিগ্রোরা ছিল তারা একসময় দাস হিসেবে ব্যবহার, আব্রাহাম লিঙ্কন সহ আরো অনেকে যখন এই দাস প্রথা বিলুপ্ত করে দিল, সবাই মিলিতভাবে ঐক্য চেষ্টায়, ধনী গরিব সাদা কালো সবাই মিলিতভাবে যখন একত্রে দেশের হয়ে কাজ করলো, আজ তাদের দেশটা এতটা সুন্দর, এতটা সাফল্যমণ্ডিত এবং এতটা ধন সম্পদে পরিপূর্ণ। তো আমাদের দেশেও আমরা দেখো, যত বৃহৎ কিছু হোক, বাড়ি দাড়ি লাল দালান কোঠান, এই সব কিছু কিন্তু ওই শ্রমিকদের ঘামে চলে। রেলগাড়িতে বাষ্প সকট, এগুলো কাদের মাধ্যমে চলে? সবই শ্রমিকদের অবদান, শ্রমজীবীদের অবদান। তাই এই যে আমরা খাবার খাই, ভাত খাই, কৃষকরা যদি এত কষ্ট করে, সে যদি এই অন্ন ফসল না করতো, এত কষ্টের কাজ সে তাও করে, এটা কেন করে? কারণ তার ভিতরে একটা স্বচ্ছ উদার একটা মন আছে, এই কারণে সে করে। যে এগুলো যদি না করতাম, আমরা কোথা থেকে খাবার খেতাম, কোথা থেকে আমরা চাল পেতাম? আমরা নিজেরা তো কখনো চাষ করার আমাদের যোগ্যতাও নাই, শক্তিও নাই, আমরা সেটা পারতাম না। আমরা কি পরিমাণ একটা সংকটে পড়তাম। কিন্তু তারা হতো আমাদের আজকে সমাজের শ্রেষ্ঠ মানুষ, কারণ তারা নিরলস কাজ করে যাচ্ছে আমাদেরকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আজকে আমরা বলি যে না, ও চাষার ছেলে, আমার বাবা একজন কৃষক, এটা বলতে আমার লজ্জাবোধ হয়। এটা কেন? এটার কারণ হচ্ছে আমরা আমাদের সমাজ থেকে, আমাদের সমাজ বলতে শিক্ষিত সমাজ থেকে, আমরা তথাকথিত যে একটা বিরাট সংখ্যক শ্রমজীবী মানুষদের একটা সমাজ রয়েছে, তাদেরকে আমরা সম্পূর্ণভাবে আলাদা করে দিই এবং তাদেরকে এটা বুঝাই দিই, তো তোমরা আমাদের এই সমাজের অংশ নয়, তোমরা একজন ভিন্ন কোনো অংশ। মূলত তিনি আমাদেরকে এটাই বুঝাতে চাচ্ছেন, যে সেটা হচ্ছে তিনি যেটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই উপেক্ষিত মানুষগুলাকে যদি তুমি কাজে না লাগাতে পারো, সব মানুষের মিলিত চেষ্টা যদি কখনো না হয়, সবাই যদি একত্র হয়ে কাজ না করে, যদি ভেদাভেদ থেকেই যায়, কম সংখ্যক মানুষ দিয়ে কখনোই দেশের উন্নয়ন হবে না। তাই আমাদের দেশের উন্নয়ন এই কারণে হচ্ছে না। আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদেরকে সেই অবহেলার মানুষগুলোর যে একটা শক্তি, সেই শক্তিটাকে জাগ্রত করতে হবে। মেন বইটা রিডিং করবো, খুবই ছোট্ট একটা প্রবন্ধ। মেন বইটা রিডিং করে আমরা দেখবো এখানে আমাদেরকে প্রাবন্ধিক কি বুঝাতে চেয়েছেন। আমি বইটা রিডিং পড়ছি। প্রথমে শুরু করছে এভাবে: হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত দুইটা লাইন। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে। এখানে 10 আনা আন্ডারলাইন করো, এটা এমসিকিউ হিসেবে আসে। অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি, যে আমাদের দেশে 16 আনা শক্তির মধ্যে 10 আনা শক্তি যাদের উপর নির্ভর করছে, সেই মানুষগুলোকে আমরা উপেক্ষা অবহেলা করে আসছি। সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়, আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। অর্থাৎ তারা যে মানুষদেরকে আমরা বলছি অবহেলা করে আসছি, তারা হচ্ছে ছোট লোক সম্প্রদায়। কিন্তু এই ছোট লোক নামক এমন একটা নাম, এই নামটা অন্য কেউ দেয়নি,
অর্থাৎ শিক্ষিত সমাজটাই তাদেরকে এই নামটা দিয়েছে, তার যার কারণ তারা তাদেরকে সমাজ থেকে আলাদা করে ফেলে ছোট লোক বলে। কিন্তু কোন যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। অর্থাৎ বলছেন যে তুমি যদি কোনো যন্ত্র দিয়ে দেখতে পারো যে তাদের দুইজনের হৃদয়ের মধ্যে, তাদের হৃদয়টা পরিষ্কার স্বচ্ছ, যেখানে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই, তাহলে তুমি দেখবে যে সেই ছোট লোকদের প্রাণটাই এরকম স্বচ্ছ। কিন্তু তারপরও আমরা জানি যে মানুষের প্রাণ যদি স্বচ্ছ থাকে, উদার মনা থাকে, তাহলে সে মহৎ কাজ করে, মহান কীর্তি করে, একজন মহান মানুষ হয়। কিন্তু আমাদের এই লোকগুলার অন্তর এরকম স্বচ্ছ থাকার পরও, এমন উদার মনা হওয়ার পরও তারা কেন কোনো কাজ করতে পারছে না? এটার কারণ হচ্ছে যে শিক্ষিত সম্প্রদায়ের অত্যাচার। অর্থাৎ শিক্ষিত সম্প্রদায়রা ছোটবেলা থেকে তাদেরকে স্বীকৃতি দেয় না, তাদেরকে ছোট লোক বলে একটা সমাজ থেকে আলাদা করে রাখে। অর্থাৎ তাদের ভিতরে যদি কোনো ক্যালিবার থেকে থাকে, মেধা থেকে থাকে, তাদেরকে সেটা প্রকাশ করার সুযোগ দেয় না। যেমন ধরো, আমি যদি আজকে একটা বস্তিতে জন্ম নিতাম, আমি তাহলে আজকে হয়তো তোমাদের সামনে বাংলা নিয়ে পড়াতে পারতাম না, তোমাদের সামনে আমি একজন শিক্ষক হতে পারতাম না, কারণ সমাজ আমাকে এতটাই অবহেলা করতো। আমিও নিজেকে ছোটবেলা থেকে এতটাই নিচু মনে করতাম যে আমার মেধাটাকে আমি চর্চা করতাম না। আমি ভাবতাম কি হবে, মানুষ তো আমাকে মূল্য দিবে না, আমাকে তো কেউ শিক্ষিত হিসেবে মেনে নিবে না, বলবে বস্তির ছেলে, বলবে টোকাই। কিন্তু সৃষ্টিকর্তা যখন আমাকে সৃষ্টি করেছেন, তখন তিনি আমার মধ্যে এতটুকু ক্যালিবার দিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ, আমি একজন শিক্ষক হওয়ার মতো যোগ্য, বা আমি একজন শিক্ষক হতে পারবো। তাহলে সৃষ্টিকর্তা যেখানে ভেদাভেদ করছেন না, কিন্তু আমরা তাদেরকে ভেদাভেদ করার কারণেই তারা তাদের এত স্বচ্ছ অন্তর নিয়েও তারা কি করতে পারে না, কোনো ভালো কাজ তারা করতে পারে না। সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোত ভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহ এর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। অর্থাৎ আমি যেটা বললাম যে তাকে আমরা মানুষের পর্যায় থেকে তাকে আমরা বাদ দিয়ে দিই। কিন্তু কেউ যদি বলে যে না, গরিব বলে কি হচ্ছে, আমরাও তো মানুষ, এরকম করে কেউ যদি বিরুদ্ধে বিদ্রোহ করে, তখনই ভদ্র সম্প্রদায় তার মাথা আঘাত করে, অর্থাৎ তাকে বের করে ফেলে যে তোমার সাহস কত বড়, তুমি একটা রাস্তার লোক হয়ে, একটা ছোট লোক হয়ে, যেমন জুতা আবিষ্কার গল্পে আমরা দেখেছিলাম যে একটা অশিক্ষিত লোক যখন একটা ভালো বুদ্ধি দেয়, তখনই ফার্স্টেই তারা বলে ফেলে যে তাকে আমি তো বেটাকে শুলে বিধে, অর্থাৎ তাকে কারাগারে রুদ্ধ করে রাখবো। কিন্তু সে ভালো দিচ্ছে, অর্থাৎ তাদের থেকে ভালো কোনো কথাও আমরা সেগুলো আমরা গ্রহণ করতে চাই না। যদি তারা কেউ বিদ্রোহ করে যে আমরা ঠিক বলছি, তারপরও তাকে আমরা অত্যাচার নিপীড়ন করে তাদেরকে দমিয়ে রাখি। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ চারণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতভাগা দিককে, আমাদের এই সত্যিকার মানুষ দিককে আমরা এরকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধপতন। তাই আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। হইবে কি রূপে? দেশের অধিবাসী লইয়াই তো দেশ, এবং ব্যক্তির সমষ্টি তো জাতি। যে একটা দেশের সকল লোকজনকে নিয়ে একটা দেশ গঠিত হয়, এবং সকল মানুষের সমষ্টিতে একটা জাতি হয়। আমরা বলি আমরা শিক্ষিত জাতি, না, এটা না বলে আমরা বাঙালি জাতি। বাঙালি জাতির মধ্যে আমরা সবাইকে যুক্ত করি, তাহলে আমাদের শক্তি আরো বাড়বে। আর সে দেশকে, সে জাতিকে যদি জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার সবগুলো আর সে দেশকে, সে জাতিকে যদি জাতি সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশ অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। তোমরা ভদ্র সম্প্রদায় মানি, দেশের দুর্দশা জাতির দুর্গতি বুঝো, লোককে বুঝাইতে পারো, এবং ওই দুর্ভোগের কথা কহিয়া কাঁদাইতে পারো। কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? অর্থাৎ তোমরা বুঝো যে এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা বানাইতে হবে, ওইটা বানাইতে হবে, কিন্তু ওই কাজটা বানাইতে সময় যে একটা পরিশ্রম দরকার, সেই পরিশ্রমটা করার মতো শক্তি কি তোমাদের আর শিক্ষিত সম্প্রদায়ের আছে? না, নাই। এ কথা যে নিরেট সত্য, তাহা তোমরাই বোঝো। কাজেই তোমাদের এই দেশকে জাতির উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হয়ে যায়। অর্থাৎ তুমি শিক্ষিত মানুষ, তুমি বুঝলা যে তোমাদের এই রোডে একটা ভালো রোড তৈরি করতে হবে, তাহলে যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে। তোমরা ফিনান্সের ব্যবস্থা করলা, মানুষের কাছে বুঝাই শুনে মানুষের থেকে টাকা জোগাড় করলা,
কিন্তু এখন রাস্তাটা যে কনস্ট্রাকশন হবে বা নির্মাণ হবে, এখানে যে যে ওইটা তো শ্রমিকরা বানাবে। এই শ্রমটা কখনোই তোমরা দিতে পারবে না। এই শ্রমটা কারা দিতে পারবে? শ্রমিকরা। তাদের নিঃস্বার্থ ত্যাগের কারণে আমাদের সেই জিনিসটা তৈরি হবে, আমাদের রাস্তাটা সুফল হবে। কিন্তু আমরা তাদেরকে মানুষ বলে পরিচয় করে দিই না। তারা এত কষ্টের কাজ করে যেটা আমাদের পক্ষেও করা সম্ভব নয়। আমি কৃষকের উদাহরণ দিয়ে বলেছিলাম, কিন্তু আমরা তাদেরকে আজ অবহেলা করছি, সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করছি, নিচু লোক মনে করছি, এবং এটার কারণেই আমরা উঠতে পারছি না। কিন্তু কাজেই তোমাদের এই দেশকে, জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিগের শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনই সেই কাজ সম্পূর্ণ হইবে। এ কথা হয়তো তোমার বিশ্বাস হইবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখি, তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন। অর্থাৎ তুমি যদি এই মানুষগুলাকে ভাই বলে, তাদের নিজের লোকদের বলে তুমি কাজ করো, তাহলে তারা তোমার জন্য যেভাবে কাজটা করে দিবে, তাহলে দেখা যাবে একটা অনেক কঠিন কাজ, সেই কাজটা তোমার সহজ হচ্ছিল না, সেটা একদিনই শেষ হয়ে যাবে। যেমন মহাত্মা গান্ধী ভারতের মধ্যে যে অসাধ্য সাধন করেছিলেন, তিনি সকল মানুষকে একসাথে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেখানে সবাই অংশগ্রহণ করার কারণেই তার আন্দোলনটা সফল হয়েছিল। তিনি যদি এমনই করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপন করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত? কে তাহার কথায় কর্ণপাত করিত? কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত? তাহার আভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। অর্থাৎ তিনি বলছেন যে আমাদের যিনি মহাত্মা গান্ধী, তিনি কি করছেন, তিনি প্রাণ খুলে মানুষের সাথে মিশতেন। তার কোনো বংশ গৌরব ছিল না, পদ, তিনি যে একজন নেতা ছিলেন সেটার কোনো অহংকার ছিল না। তিনি যখন দেখতেন যে তার কোনো একটা ভাই না খেয়ে আছে, তার দুঃখে তিনিও শরিক হতেন, তিনিও উপবাস করতেন, তিনিও খেতেন না। তারপর তিনি তার এই উদার মনার কারণে তাকে সবাই এখন মান্য করে, কর্ণপাত বাড়ি তার কথা শুনে, তার একটা ইঙ্গিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন দিতে প্রস্তুত হয়। এই লোকটা কারণ হচ্ছে সে আমাদের মতো উচ্চ শ্রেণীর লোকরা যেমন তাদের সাথে যেমন মিলেছে, এই নিম্ন গরিব লোকদেরকেও সে বুকে, বক্ষে মানে বুকে বুকে ধরে ভাই বলে ডেকেছে। সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা। অর্থাৎ তিনি যেমন ভাবে ভাই বলতো যে হিন্দুকেও হোক মুসলিম হোক, এখানে কোনো ধর্ম ভেদাভেদ নাই, সমাজ ভেদ নাই, অর্থাৎ সে কোন সমাজের সেটাও নাই, ধনী গরিব সমাজ এরকম কোন, তার কাছে তুমি মানুষ, এটাই আমার কাছে বড় পরিচয়। একজন বড়লোক আমার কাছে যেমন, একজন গরিব আমার কাছে তেমন। তা আমার কাছে প্রথম পরিচয় হচ্ছে সে একজন মানুষ। এই জন্য সে সবাইকে এরকম ভাই বলে ডাকতো। তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হাহা করিয়া ব্যগ্র বাহু মেলিয়া ছুটিয়াছে। হায় তাহাদের যে এ আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়ে আহ্বান করে নাই। স্যার ব্যগ্র বাহু মানে কি? অর্থাৎ তিনি বলছেন যে হায়, সে আহ্বানে কোনো জাতিভেদ নাই, কোনো ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হাহা করিয়া ব্যগ্র বাহু, বাহু শব্দের অর্থ হাত বা যে এরকম আলিঙ্গন, আর ব্যগ্র মানে নির্বিকার চিত্তে, অর্থাৎ কোনো সংশয় ছাড়াই এরকম হাত বাড়ায় দিছে, ছুটাই দিছে। হায় তাহাদের যে আর কেহ এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়ে আহ্বান করে নাই। অর্থাৎ তারা সবসময় জীবনে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, তাদেরকে এরকম ভাই বলে কেউ আর ডাক দেয় নাই। এ মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিয়া পারে? তাই এই লোক যখন তাদেরকে ডাকলো, তখন কি তারা তার সেই আহ্বানে সাড়া না দিয়ে পারবে? যদি পারো এমনই করিয়া ডাকো, এমনই করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো, দেখিবে ইহারাই দেশের যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে। তাই কবি প্রাবন্ধিক আমাদের বলছেন যে যদি তোমরা পারো তাহলে এরকম ভাবে তুমি একটা ধনী গরিব চাষা পোষা সবাইকে তাকে নিয়ে অহংকার করো, যে সালাম দাও, যে হ্যাঁ রফিক চাচা আপনি কৃষি কাজ করেন, আপনি একজন কৃষক, আপনি তো আমার গর্বের বিষয়, জানেন আমার বাবা একজন শিক্ষক, কিন্তু তার থেকেও আপনি বেশি পরিশ্রমী, আপনি আমাদের দেশে বেশি অবদান রাখেন, আপনি আমি যদি আপনার সন্তান হতাম,
অর্থাৎ এটা না করে আমরা, না আমার বাবা একজন ব্যাংকার, আমার বাবা একজন এটা, সে আছে আর কৃষক না গরিবের ছেলে, এটা হবে না, আমরা এর সাথে মিশবো না, এর সাথে হবে না, আমরা এটা করি। কিন্তু আসলে করা উচিত ছিল ওইটা। যদি এটা করতাম আমরা, তাহলে কি হতো, তাহলে উপেক্ষিত শক্তির বোধন করা, বোধ শব্দের অর্থ মনুষ্যত্ব জাগ্রত করা, এই উপেক্ষিত মানুষগুলা জাগ্রত হতো, তারা কোনো খারাপ কাজে লিপ্ত হতো না, তাদের সমাজ থেকে উপেক্ষা পেয়ে তারা খারাপ দিকে চলে যেত না, তারা দেশের যুগান্তর আনতো, অর্থাৎ দেশটা পাল্টে ফেলতো, অসাধ্যকে সাধন করত। ইহাদিককে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? এরপর প্রাবন্ধিক একটা প্রশ্ন করছে যে তুমি যেদেরকে উপেক্ষা করছো, অবহেলা করছো, তুমি একটা মানুষ, আল্লাহর কাছে তুমি যখন চলে যাবা বা তোমার সৃষ্টিকর্তার কাছে যখন তুমি চলে যাবা, ওই লোকটাও চলে যাবে, দুইজন তো তখন সেম, একই কাঠগড়ায় দাঁড়াবা বিচারের মধ্যে। কিন্তু তুমি এখন বংশের মাধ্যমে তুমি একটা ধনী ঘরে বংশে জন্মাইছো, আর আমি একটা গরিব বংশ জন্মাইছি, কিন্তু আমাদের দুজনের সৃষ্টি করছে একই জন, অর্থাৎ সৃষ্টিকর্তা একই। তাহলে সৃষ্টিকর্তার কাছে তো আমরা দুজন সমান, কিন্তু জন্ম পরিচয় আমরা যে একজন একজনকে ভাবে ঘৃণা করছি, আসলে এই অধিকারটা কি আমার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। তো তো তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, আর একই মহা আত্মার অংশ, অর্থাৎ তার ভিতরে যে আত্মাটা আছে আর আমার যে আত্মাটা আছে, এটা একই ভাস্বর, অর্থাৎ একই স্রষ্টার সৃষ্টি, একই মহা আত্মার অংশ। অর্থাৎ আমরা জানি সবই, আমাদের সবার ভিতরে আল্লাহ বাস করেন, আমরা সবাই মহা আত্মা বলতে আল্লাহ তাআলার একজন অংশ আমরা সবাই। তাহলে তোমার জন্মগত অধিকারটাই কি এত বড় যে তুমি বড় লোকের ঘরে জন্মেছো দেখি কি তোমার এত বড় জন্ম যে তুমি এই লোকটাকে ইয়ে করো? আমরা রিক্সা লোকের সাথে ভাড়া নিয়ে আমরা তাদের সাথে একটু ঝামেলা করি, কিছু হলে তাকে বলি যে এই নেন, নাহলে এখন একটা চটকনা থাপ্পড় মেরে বসি। কিন্তু এটা চিন্তা করি না ওই লোকটার গায়ে যে শক্তি, সে যদি আমাকে ঘুরে একটা থাপ্পড় দেয়, আমি তো মাটি থেকে নিচে পড়ে যাব, আমি 2 দিন উঠতেই পারবো না। কিন্তু সে এটা করে না। কেন করে না? কারণ ছোটবেলা থেকে তাকে শেখানো হয় যে তুমি নিচু জাত, তোমার ওদের এরকম লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হবে, তোমাকে ইয়া করার মতো, রিপিট করার মতো কোনো ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি। কিন্তু বলছে যে তুমি তোমার জন্মগত অর্থে বড়, তুমি যদি চন্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহলে তোমার মতো ভদ্রলোকদের দেয়া এইসব হতদর, উপেক্ষার আঘাত, বেদনা, নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না? অর্থাৎ তুমি যদি চন্ডাল, চন্ডাল দ্বারা হিন্দুদের নিচু বংশ যেটা, অর্থাৎ যারা মনে করো ওই সুইপার টুইপার এরকম নিচু জাত, এরকম যদি বংশে যদি তুমি জন্মগ্রহণ করতে, তোমাকে যদি কোনো ভদ্রলোকরা যদি এরকম উপেক্ষা করতো, চাষার ছেলে কিশোর ছেলে বলে তোমার সাথে কেউ মিশতো না, তোমার ক্যালিবার থাকা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও সেটা তোমার মেধাটাকে প্রকাশ করার সুযোগ দেওয়া হইতো না, তাহলে তুমি একবার ভেবে দেখো তো যে তোমার জীবনটা তাহলে কেমন হইতো? এটা ভাবলেই তো তোমার নিজেরই তো আত্মাটা শিহরিয়ে উঠবে। আমাদের এই পতিত মানে অবহেলিত চন্ডাল ছোটলোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদের মতোই দিন বসন পরিয়া, দিন বসন মানে প্রতিদিনের যে ছেঁড়া জামা কাপড় এরকম কিছু পরে, তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও। অর্থাৎ তাকেও তোমার যেরকম অনুভূতি, তোমার সেটা তার প্রাণের সাথে সংযোগ করো, মাথা তাদের সামনে মাথা উঁচু করো, অর্থাৎ বলো যে আপনারা আমাদের দেশের গর্ব, তাদের সামনে এসে দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে, বিশ্ব তোমাকে নমস্কার করিবে, অর্থাৎ তোমাদের দেশের উন্নতি হবে, সমগ্র বিশ্ব তোমাদেরকে চিনবে যে বাঙালি জাতিতে এতটা স্ট্রং একটা জাতি। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরি আজ বোধনবাসীতে সুর দিই, কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। অর্থাৎ যে আমরা ওই মানুষগুলাকে আহ আমরা তাদেরকে আমরা সঠিক মর্যাদা দেই, তাহলে আমাদের দেশ উন্নত হবে। আমাদের বাঙালি জাতি, এই জাতির মধ্যে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এরকম ভেদাভেদ না করে আমরা সবাই মানুষ, সেই হিসেবে আমরা সবাই বাঙালি জাতি, সেই হিসেবে আমরা সবাই বাংলাদেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই বঙ্গবন্ধুর যেই স্বপ্নের সোনার বাংলা সেটা একদিন আমরা দেখতে পাবো। এখানে শব্দার্থ টিকা খুবই কম আছে, মাত্র 4টে, এবং 4টাই ইম্পর্টেন্ট। তার মধ্যে মসিময় আর বোধনবাসী এই দুইটা অবজেক্টিভ পরীক্ষায় বারবার আসে। মসিময় অর্থাৎ কালিমাখাময় বা অন্ধকারাচ্ছন্ন, চন্ডাল চারাল হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্ন বর্গের লোক, বোধনবাসী বোধ জাগিয়ে তোলার বাসী, দৈন্য দারিদ্র বা দীনতা। পাঠ পরিচিতিটা আমরা পড়ি। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি স্যার এগুলো সারা স্যার আরো কয়েকটা মানে কিছু টিকা মানে কয়েকটা এখানে পাঠ পরিচিতিতে বলা আছে যে অবিভক্ত ভারতবর্ষের স্যার পটভূমি, যদি স্যার মূল ভাব চাইলে তো স্যার আমরা পাঠ পরিচিতিটা পড়ে, এখানে বলা হয়েছে অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে
লেখা প্রবন্ধটি সম্পাদনা করে পাঠ্যভুক্ত করা হয়েছে। এটি কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতীয় রাষ্ট্র গঠন করতে একটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্র জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। আশা করি তোমরা এই প্রবন্ধটি বুঝেছো, এই প্রবন্ধটির মূল ভাবটি বুঝতে পেরেছো। অর্থাৎ উপেক্ষিত যেই মানুষগুলো আছে তাদেরকে যদি আমরা অবহেলা না করে আমরা যদি তাদেরকে সঠিক মর্যাদা দিতে পারি, তাদের কাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, তাহলেই আমাদের দেশটা উন্নয়ন হবে। তাই তিনি প্রাবন্ধিক আমাদেরকে এটাই বলেছেন যে এই উপেক্ষিত লোকদের শক্তিটাকে উদ্বোধন করতে, জাগ্রত করতে। তো আশা করি তোমরা আজকের এই অনলাইন ক্লাসটি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য সহকারে অনলাইন ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি তোমাদের এই প্রবন্ধ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কিছু না বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমাকে ফোন করে জানাবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01833220131। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।